জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9টা 30 মিনিটে এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ মনসুর কাজীর তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী বিমূর্তের সহাবস্থান। প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে মাহমুদুর রহমান দীপনের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী মুহূর্তেরা। প্রদর্শনীতে শিল্পীর 54টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। ছুটি আমার ছেলের বউ হবে, আমার বাড়ির বউ হবে, এমন একটা ফার্স্ট ক্লাস মেয়ে অমন একটা চাষার সাথে কথা বলবে, যে ব্যাপারটা যেন কেমন লাগে আমার। এই ব্যাপারটা হলে হ্যাঁ, আসলে আমি তোমাদের বাড়ির বড়দেরকে বলে দিয়েছি, ওনারা জানেন বিষয়টা। আর আজ আমি তোমাদের দুজনের সামনে আবারও কথাটা বললাম, যুথি আমার ছেলের বউ হবে। আর তাই আমি যেটা চাই না সেটা করো না। হ্যাঁ মা, কথাটা মনে রেখো। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আলাপনের আমাদের আজকের অতিথি অভিনেতা রাকিব হোসেন ইভন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। সামনে বেশ কিছু কাজ আপনার মুক্তি পাবে, সুতরাং এই সময়টা ভালো থাকবার পাশাপাশি আমার কাছে মনে হয় একটু নার্ভাসনেসও কাজ করবার কথা, যে দর্শক আসলে কিভাবে নিবে চলচ্চিত্র, যেহেতু দুটো চলচ্চিত্র আপনার মুক্তির অপেক্ষায় আছে। কেমন লাগছে? বরাবরই আনন্দের। আমরা অনেক পরিশ্রম করে কাজ করি, আর কাজটা যখন চূড়ান্ত পর্যায়ে দর্শকের কাছে পৌঁছায়, সিনেমা হলে কিংবা ওটিটিতে কিংবা টেলিভিশন স্ক্রিনে, তো তখন একটা নার্ভাসনেস স্বভাবতই থাকে, যে অডিয়েন্স কিভাবে রিয়্যাক্ট করছে, অভিনয় পছন্দ করছে কিনা, গল্পের মেকিংটা কেমন হলো, অডিয়েন্স পার্সপেক্টিভ কেমন, এঙ্গেজমেন্ট কেমন, এই সব কিছু নিয়েই এই নার্ভাসনেসটাই আসলে মজার হয়তো। মানে এক্সাইটমেন্টটাও থাকে আসলে। যখন কাজ করছেন তখন তো অভিনয়টা করছেন, কিন্তু যখন ফাইনালি নিজেকে আপনি দেখলেন যে পর্দায় কেমন অ্যাক্টিং করেছেন বা কি, মানে সেই জাজমেন্টটা বা সেই ইভ্যালুয়েশনটা আসলে কিভাবে করেন নিজেকে নিয়ে? আমরা যখন অভিনয় করি তখন তো আসলে একটা ব্রিফ থাকে, স্ক্রিপ্ট থাকে, ডিরেক্টরের আলাদা চাওয়া প্রত্যাশা বা নির্দেশনা থাকে। আমরা অভিনয়টা করি, উনি কারেকশনস দিলে হয়তো সেটাকে সেট করে ফেলি, এবং যখন ফাইনালি আমরা কাজটা দেখি, অনেকে দেখে না, অনেকে দেখে, আমি দেখি, সব কাজেই কিছু না কিছু ছোটোখাটো ভুল থাকে, যাতে দ্বিতীয়বার ওই ভুলটা রিপিট না হয়। কিন্তু বিষয়টা হচ্ছে আসলে ফিলের। আমি দেখে কি মনে হচ্ছে, আমি কি আমাকেই দেখছি, না চরিত্রটাকে দেখছি, ক্যারেক্টারাইজেশনটা ঠিক আছে কিনা, বা গল্পের সাথে কতটুকু মানানসই, বা এখানে আসলে কতটুকু করার ছিল, দেখার পর কেমন নতুন কোনো অবজারভেশন আছে কাজ করছে কিনা, যে কেন আমি এটা করতে পারিনি। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস, আই গেস। আচ্ছা, মানে আরেকটু হয়তো অ্যাড করা যেত বরাবরই। হ্যাঁ, এটা সবসময়ই মনে হয়। চারুলতা এবং নাদান, এই দুটি চলচ্চিত্রে আপনি কাজ করেছেন যেটা মুক্তির অপেক্ষায় আছে। চারুলতা নাকি নাদান, কোনটার সাথে আগে যুক্ত হয়েছেন? চারুলতার সাথে। আচ্ছা, তো ওইটার মানে পুরো গল্পটা তো জানতে চাইবো না অবভিয়াসলি, কিন্তু একটু থাকে না প্রেক্ষাপটটা কি মূলত? চারুলতার প্রেক্ষাপটটা হচ্ছে, চারুলতা আমাদের নিউ মার্কেটের গল্প,
নিউ মার্কেট আমাদের দেখা শোনা জায়গা। এখানে কিছু মানুষ থাকে যারা হয়তো হকারি করে বা ছোটোখাটো দোকানদার, তাদের জীবনের গল্প, তাদের প্রেম, বন্ধুত্ব, অতীত, বর্তমান, শত্রুতা, এই সব কিছু নিয়ে একটা খুবই এঙ্গেজিং এবং হ্যাপেনিং গল্প আসলে চারুলতা। আচ্ছা, তাহলে মনে হয় অনেকে কানেক্ট করতে পারবে, আশা করা যায়। এখানে আপনি কো আর্টিস্ট হিসেবে কাদেরকে পেয়েছেন? এখানে আমার কো আর্টিস্ট হিসেবে ছিল হচ্ছে আসনা হাবিব ভাবনা। গল্প নামে একটা ছেলে আছে, ও নতুন কাজ করছে, ওর ফার্স্ট এটা ব্রেক সিনেমায়। অহনা আছে, আরো অনেকে আছে আসলে। আর নাদান? নাদানে হচ্ছে সাইমা স্মৃতি, ও নায়িকা। আর হচ্ছে শ্যামল মাওলা আছেন, শিবলু ভাই আছেন। বেশ পরিচিত অনেক বড় বড় আর্টিস্ট নিয়ে নাদানটা করা হয়েছে। এবং নাদানের একটা স্পেশালিটি হচ্ছে, যারা এখন আন্তর্জাতিক সিনেমা দেখি আমরা, যে ফরম্যাটটা বা মালায়ালাম, তেলেগু যে ফরম্যাটে যে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে অ্যাকশন বা গল্প বলার যে প্যাটার্নটা আসলে দর্শক খুব পছন্দ করছেন। তো আমাদের ডিরেক্টর ফরহাদ হোসেন, উনি ইতিচিত্রার সিনেমাটোগ্রাফার, ওনার প্রথম সিনেমা, উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন ওইভাবেই করার। এবং যতটুকু লাস্ট টাইমে দেখেছি, আশা করি ব্যাপারটা খুবই এঙ্গেজিং হবে ইনশাল্লাহ। ব্যাপারটা কি এমন হচ্ছে যে চারুলতার কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপর নাদানের কাজটা শুরু হয়েছে? না, চারুলতার আমাদের হাফ লট শেষ, দেন আমি নাদান করেছি, দেন এসে আবার চারুলতা শেষ করেছি। তো এই যে ক্যারেক্টার চেঞ্জ, মানে ক্যারেক্টারাইজেশনের মধ্যে যে চেঞ্জ, নিজেকে আবার নতুন করে ইনভলভ করানো, এটা একটু কঠিন বলে মনে হয়নি? এটার জন্যই তো আমি অভিনেতা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু ওই চ্যালেঞ্জটা আসলে নিজের সাথে কোপ আপটা করেছেন কিভাবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে, যখন আমরা কোনো গল্পের জন্য তৈরি হই বা কোনো চরিত্রের জন্য তৈরি হই, তখন আসলে আমি আমাকে বা রেশনাল যে কোনো জিনিসই ভুলে যাওয়ার চেষ্টা করি ওই চরিত্রের বাইরে আর কি, ভেতরে ছাড়া। তো ওটার জন্য আমি গল্প শুট করার মধ্যে প্রথমেই যে একদম আমি চরিত্রটা হয়ে উঠে যাই তা তো না, সার্টেন টাইম লাগে। ওই টাইমটা ক্যারি করতে, যখন ক্যারেক্টার আমি ইন করে ফেলি, গল্পের মধ্যে ঢুকতে একটু সময় লাগে। একবার ইন করে ফেলার পরে কাজটা অটোমেটিক্যালি আর কি আমার মনে হয় যেন স্মুথলি হয়ে যায় কিভাবে। কিন্তু যখনই এখানে একটা ব্রেক পড়ে, আবার নেক্সট স্লটে যে ওই কাজটা ওই একই ক্যারেক্টার রিচ করার জন্য ইট বিকাম আ বিট ডিফিকাল্ট। তখন হয়তো আগের ফুটেজ দেখতে হয়, কিংবা আমার যে রাফ ওয়ার্কগুলো থাকে ক্যারেক্টারাইজেশন নিয়ে স্ক্রিপ্টে বা নিজের ব্যক্তিগত, সেটা আবার রিভাইজ দিয়ে দেন ওই মনস্তত্ত্বের সাথে কানেক্ট করার চেষ্টা করতে হয়, বা আমি এভাবে করি আসলে। বাহ, চমৎকার। কি আশা করছেন, মানে দর্শকরা আসলে কিভাবে গ্রহণ করবে? দর্শকের প্রতি প্রত্যাশা বরাবরই খুব ভালো। এবং এই লাস্ট যে দুইটা কাজ রিলিজ হয়েছে, বহেমিয়ান ঘোড়া এবং তাণ্ডব, এই দুইটার পরে আসলে এক্সাইটমেন্ট আরও বেশি, এবং একই সাথে নার্ভাসনেসটাও একটু বেশি, কারণ দর্শক এত চমৎকারভাবে রিসিভ করেছেন, তাদেরকে আসলে কোনোভাবেই হতাশ করতে চায় না, এবং আমার বিশ্বাস তারা হতাশ হবে না এবং ভালোবাসবে আসলে কাজগুলোকে। আর একজন মানুষকে তো আলাদা করে ভালোবাসা যায় না, পুরো টিমের কাজটাই আসলে মূলত ভালোবাসা পায়। এই যে তাণ্ডবে অভিনয় করা বা বহেমিয়ান ঘোড়া, আমার কাছে মনে হয় যে এটা একজন অভিনেতার জায়গা থেকে আপনার জীবনের যে দিকটা, সেটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে, তাই কি? বহেমিয়ান ঘোড়ার কথা বলতেই হয়। বহেমিয়ান ঘোড়া আমার মধ্যে এমন একটা পরিবর্তন নিয়ে এসেছে, এটা হয়তো মোশাররফ ভাইয়ের বদৌলতে, অমিতাভ ভাই, খসরু ভাই, এদের সবার সাহায্যেই, যে আই বিকেম মাচ মোর কনফিডেন্ট দেন বিফোর। এবং আমি এখন ব্যাপারটা আরো ভালো ডিটেইলিংটা বুঝি, কাজটাকে বুঝে করলে তখন সেটা আউটপুট এমনিতেই অনেক ভালো হয়। তো ওই জায়গা থেকে একটা চমৎকার। আর তাণ্ডবে সাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করা, কিংবা আরও বাংলাদেশের সবচেয়ে বড় বড় আর্টিস্টদের সাথে তাদের পারফরমেন্স লাইভ দেখা এবং তাদের সাথে পারফর্ম করতে পার, তো এই ব্যাপারটা আমার আত্মবিশ্বাসকে নিঃসন্দেহে অনেক বুস্ট আপ আর নির্মাতার ব্যাপারটা তো আছে। নিঃসন্দেহে অমিতাভ ভাই বা রায়হান রাফি, তারা তো আসলে একটা ম্যাজিক। হ্যাঁ, সেটাই, ওই ম্যাজিকটাকে একটু ধারণ করা, যে ম্যাজিকটা আসলে কিভাবে কাজ করছে সেই ব্যাপারটা বুঝতে পারাটা জরুরি। মঞ্চ কি এখন কন্টিনিউ করা হচ্ছে? জি, মঞ্চ এখনো কন্টিনিউ করা হচ্ছে। আগের মতো হয়তো রেগুলার ওইভাবে সময় দেওয়া হয় না। যখন কোনো নতুন প্রোডাকশন থাকে অথবা শো থাকে, তখন রিহার্সাল করে শোটা করা হয় আসলে। সাধারণত আমরা যেটা দেখি যে মঞ্চ থেকে সবাই টেলিভিশন, মানে মিডিয়াতে এসে কাজ করে, তারপরে বিগ স্ক্রিনে কাজ করে, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকমভাবে কাজ করেছে। তো এই যে এই ব্যাপারটা অন্যরকম, এই অন্যরকম ব্যাপারটা আপনাকে আসলে কি আলাদা কোনো ফিল দেয় কিনা? ব্যাপারটা যদি আমি আজকের অবস্থানটা দেখি, সেই জায়গা থেকে ব্যাপারটা এমন মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা কখনোই এমন ছিল না। ব্যাপারটা আমি শুরু করেছি মঞ্চ থেকে, আমি টেলিভিশন স্ক্রিনেও কাজ করেছি, আমি ওটিটিতেও টুকটাক কাজ করতাম, কিন্তু যখন আমি নাটক
আর কি অ্যাজ এ লিড হিসেবে শুরু করবো, তো ওই মুহূর্তটা আসলে আমি সিনেমা শুরু করে ফেলি। এবং সিনেমা শুরু করার কিছু দায়বদ্ধতা থাকে, তো এই দায়বদ্ধতার কারণে ডিরেক্টর, প্রডিউসার বা সিনেমার স্বার্থে আমার অনেক কিছু করার সুযোগ ছিল না। কিন্তু এখন এসে যেটা দেখছি বা মনে হচ্ছে, সিনেমায় মানুষ আমাকে দেখেছে, চিনেছে, পছন্দ করেছে, ওটিটিতেও তাই, এবং তারা আমাকে আরও নিয়মিত দেখতে চায়। এবং একজন অভিনেতা হিসাবে আমার আসলে কাজটা অভিনয় করা, আমি আমার সর্বোচ্চ পরিমাণে যতটা দর্শকের কাছে পৌঁছানো যায় সেই সকল মাধ্যমে কাজ করে যেতে চাই। সিনেমা হচ্ছে এমন একটা জায়গা, সব থেকে বড় যে মাধ্যম সেটা হচ্ছে সিনেমা, এবং সিনেমার অ্যাক্টিংগুলো অনেক ডিটেইল অ্যাক্টিং হয়। মঞ্চের অ্যাক্টিং একরকম হয়, সিনেমার অ্যাক্টিং একরকম হয়। তো যখন আপনি মঞ্চ থেকে সিনেমায় কাজ করতে আসলেন, তখন কোথাও আপনাকে একটু ধাক্কা খেতে হয়েছে কিনা টেকনিক্যাল জায়গাগুলোতে? হ্যাঁ, অবশ্যই। দুইটাই অভিনয়, কিন্তু দুইটার অভিনয়ের মধ্যে কিছু ডিফারেন্স তো ডেফিনেটলি থাকে। সেক্ষেত্রে আমার খুব হেল্প করেছে, আমি আসলে আগে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতাম, টিভিসি, ওভিসি, নাটক, ছোট ছোট চরিত্র। তো আমি ওই ছোট ছোট কাজগুলো করায় যেটা হয়েছে, আমি আমার ডিফারেন্সটা বুঝতে পারতাম যে কোনটা এখানে হচ্ছে না, কেন থিয়েট্রিক হয়ে যাচ্ছে। সো এটাকে আসলে এইভাবে কিভাবে মডিউলটা করা যায়, এটা কিভাবে তৈরি করা যায়। তো এই থিয়েটারের ব্যাপারটা কমপ্লিটলি শরীর থেকে মুছে ফেলতে, মানে থিয়েট্রিক ব্যাপারটা মুছে ফেলার জন্য আমার 2-2.5 বছরের মতো সময় লেগেছে, এবং সেটা আমার এই ছোট ছোট কাজের ওয়ার্ম আপের মাধ্যমে হয়েছে আসলে। ছোটবেলার কোন স্মৃতিগুলো এখন খুব বেশি মনে পড়ে? ছোটবেলায় খেলাধুলা। খুব দুরন্ত ছিলেন আপনি, না একটু শান্ত? আমি খুবই শান্ত প্রকৃতির, মানে আমি অত খেলাধুলাও করতাম না, কিন্তু আমি খেলাধুলার পাশে বসে দেখতাম, কারণ আমি খেলাধুলা করতে গেলে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট করতো, আম্মুলটা আমাকে মারতো। তো ওইরকম। আবার হচ্ছে শৈশব আসলে ব্যাপারটাই খুব চমৎকার, মানে আপনি আপনার বেস্ট ভার্সনটাকে দেখেন। সবথেকে মানে এটা মানুষের সবথেকে ইনোসেন্ট টাইমটা থাকে শৈশব, ওই পিওর সোলটা, মানে এটা তো আসলে সব সময় নাড়া দেয়। হ্যাঁ, তখন আপনি কি দুরন্ত ছিলেন না, মানে একটু শান্ত স্বভাবের ছিলেন? আমি বরাবরই একটু ঘর কোনো স্বভাবের, বা এভাবেই বড় হয়েছি। আমি অনেক আদরে বড় হয়েছি, কিন্তু দুষ্ট ছিলাম না। মানে স্ক্রিনে কাকে দেখে মনে হচ্ছিল যে আমিও একটা সময় অভিনয় করতে চাই, আমিও একটা সময় নিজেকে স্ক্রিনে দেখতে চাই? সালমান শাহ, আচ্ছা, তারপর হুমায়ুন ফরিদি স্যার, তারপর এটিএম শামসুজ্জামান, এদের প্রত্যেকের অভিনয় আমাকে আসলে একটা আলাদা ঘোরের মধ্যে নিয়ে যেত। আমার মনে হতো এরা জাদুকর, এরা জাদু জানায় সামহাউ। এরা যখন স্ক্রিনে আসে, আমি স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকি। এবং ধীরে ধীরে যখন আরও বড় হচ্ছি, ইন্টারন্যাশনাল সিনেমা দেখছি, আরও অনেক জাতের কাজ দেখছি, ডিফারেন্ট জনরার, তখন ব্যাপারটা আরও বেশি মানে মানসিকভাবে ডিস্টার্ব করা শুরু করে, যে দে আর ডুইং সো গুড, সো গুড, সো গুড, হোয়াই কান্ট ইউ। তো ওই ক্ষুধা, ভালো লাগা বা নেশা থেকেই হয়তো। সিনেমায় কি সবসময় বেশি টানতো আপনাকে? বরাবরই, অলওয়েজ। মানে কখনো এমনটা স্বপ্ন দেখেছেন, বা থাকে না আমরা অনেক সময় আয়নার সামনে দেখি নিজেদেরকে, এবং দেখে মনে হয় যে নায়কের কোনো একটা ডায়লগ দিচ্ছি, মানে এই যে এই ব্যাপারগুলো, এগুলো কখনো আপনার সাথে হয়েছে? এটা তো আমরা সবসময় করি, মানে আয়না দেখলে। ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে কিনা আমার ঠিক মনে নেই, তবে আমি আয়নার সামনে অনেক সময় কাটাই, এখন তো কাটাই, প্রফেশনাল কারণেই কাটাতে হয়। কিন্তু ছোটবেলায় যেটা মনে হতো যে নায়ক হব, ব্যাপারটা সিনেমা দেখলেই মনে হতো, কিন্তু স্ক্রিন দেখলে মনে হতো যে আমি স্ক্রিনে থাকতে চাই। সো অভিনয়টাই করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা থেকে। বাবা মা সাপোর্ট কতখানি ছিল অভিনয়ের জন্য? পুরোপুরি, একদম শতভাগ। কখনোই বাধা আসেনি যে না তুমি এটা করো না, কারণ অনিশ্চয়তার একটা জায়গা আছে? হ্যাঁ, বাবা মা তো আসলে বাধা দেয়নি তা না, অবশ্যই তাদের ভয় থেকে বাধা দিতেন যে দেখো বাবা, আমাদের ইন্ডাস্ট্রি এইরকম, বা আমাদের দেশে এভাবে চলে, তোমার তো আসলে কোনো ব্যাকআপ সাপোর্ট নেই, তোমাকে আমার ওই পরিমাণ অর্থ নেই যে আমি তোমার জন্য লগ্নি করব, সো তুমি আসলে এখানে কিছু করতে পারবা না। তাদের ওই ভয়টা থাকে যে আমার সন্তান যাতে অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকে। তো ওই জায়গা থেকে তাদেরকে কনভিন্স করার জন্য আমি মাস্টার্স কমপ্লিট করার পর 9 মাস চাকরিও করেছি। চাকরি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। তো তারপরে তাদের মনে হলো যে না, আচ্ছা এবার আই শুড গিভ মাইসেলফ আ চান্স। তো দেন আব্বু আম্মুর সাথে কথা বলি যে আমাকে 6 মাসের সময় দাও। তারা বলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে, তারাও কনভিন্স যে আমি চাকরি করতে পারছি। দেন আই স্টার্ট ওয়ার্কিং এন্ড মানে যে কোনো ভাবে পরবর্তীতে আমি জীবনটাকে চালিয়ে নিতে পারবো চাকরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা কনভিন্স করতে পেরেছিলাম। জি জি। বাবা মা মারা তো গেছেন আপনার, বাবা মা মারা যাওয়ার পর আজকে যখন একটা সফল রাস্তা, বা বলা যেতে পারে যে হ্যাঁ কষ্টের বিনিময়ে এসেছে এই সময়টা, এই সুন্দর একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, এটা একটা জার্নির মতন, তখন তো বাবা মাকে নিঃসন্দেহে অনেক মিস করেন। হ্যাঁ,
মানে অনেক কিছু শেয়ার করবার ছিল যেগুলো শেয়ার করা যাচ্ছে না। হ্যাঁ, আসলে হয় কি যে তারা জানতেন না তা না, তারা জানতেন, তারা বেশ কয়েকটা কাজের কিছু ক্লিপও দেখেছেন, তার ইতিচিত্রার কিছুটা দেখেছেন এবং তারা খুশি ছিলেন। তাদের জানানোর চেয়েও জরুরি বিষয় হচ্ছে যে না থাকলে যেটা হয়, আমার মাঝে সাঝে মনে হয় যে কাউকে মা বলে ডাকাটাও অনেক বড় সৌভাগ্যের, বা ওটার একটা ক্রেভিং থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে এই বিষয়ে আমরা কথা না বলি। এখন বন্ধু বান্ধব বা কাজের যখন অনেক ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততাটাকে একটু সাইডে রেখে বন্ধুদের সাথে কি সময় কাটানো হয়? হ্যাঁ, রেগুলার, মানে আমার পার্সোনাল লাইফ খুবই হ্যাপেনিং, প্রফেশনাল লাইফ প্রফেশনাল জায়গায় হ্যাপেনিং, দুইটা সেপারেট। আচ্ছা, মানে তো কখনো একটার মধ্যে ইনভলভ হয় না? না, সবাই আন্ডারস্ট্যান্ডিং, মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে সবার সাথে, যে সবাই বোঝে যে ও এখন ব্যস্ত আছে, সো ওর শুট শেষ হলেও নিজেই আসবে। আবার প্রফেশনাল এরাও বোঝে যে না, কাজ তো করছেই, তো এখন তার সময় সে তার মতো থাকে। আমরা যে একটা কথা সবসময় বলি যে মিডিয়াতে বা প্রফেশনাল লাইফে, সেটা যে কোনো প্রফেশন হোক, সেখানে কেউ কারোর বন্ধু হয় না। মিডিয়াতে আপনার খুব ভালো কোনো বন্ধু আছে কিনা? আমি এই ব্যাপারটা শুনেছি, আমি রেগুলার শুনি এটা, কিন্তু আমার মনে হয় আমি যাদেরকে চিনি বা সবাই আমার ভাই ব্রাদার বা বন্ধু, মানে আমি এর বাইরে তো কিছু জানি না। মানে আমার খুব ভালো বন্ধু আছে, অনেক ভালো বন্ধু আছে, যেমন আবুরারা তানভীরের কথা বলতে হয়, ইজ ওয়ান অফ মাই বেস্ট বাডিজ। আচ্ছা, এছাড়াও অনেকে আছে, সামনে সিনেমা আসছে তাদের, মুন্না ভাইয়ের সিনেমা আসছে, শরীফ সিরাজ আছেন, নূর ভাই আছেন, মানে প্লেন্টি অফ দেম, মানে সবাই তো আমরা বন্ধু। আচ্ছা, এখন আপনি টেলিভিশন নাটক নিয়েও একটু চিন্তা করছেন যে সেখানে কাজ করা যায় কিনা, তো সেই ভাবনাটা কেন মনে হলো? বা ভালো গল্প আসছে সেজন্য বলে কি? ব্যাপারটা হচ্ছে তাণ্ডব এবং বোহেমিয়ান ঘোড়া আসার পরে যেটা হয়েছে, মানুষ আমাকে অনেকেই নতুন করে চিনেছে, অনেকে আমাকে চিনতো না। দেন তারা যখন জানলো আমি অনেক আগে থেকে কাজ করি, তারা আমার একে একে এমন অনেক অডিয়েন্স আছে যারা সব কাজগুলো দেখে ফেলেছেন, এবং তাদের একটাই কথা হচ্ছে, ভাই আপনি তো শুধুমাত্র সিনেমা করেন, ওটিটি করেন, দুইটাই আসলে একটা ফিক্সড ব্যাপার আছে, মানে সিনেমা হলে যেয়ে দেখতে হয় বা ওটিটিতে সাবস্ক্রাইব করে দেখতে হয়, কিন্তু আপনার তো আসলে অভিনেতা হিসেবে সাধারণ অডিয়েন্সের কাছেও পৌঁছানোর দরকার। একদম প্রত্যন্ত অঞ্চলে যে লোকটা হয়তো ম্যাক্সিমাম ইউটিউব আর কি অনলাইনে দেখেন, তো সে যেন ওইখানেও নাটককে আপনার অভিনয়টা দেখতে পারেন। আমার মনে হলো যে হ্যাঁ, মানে আমি তো অভিনয়ই করি, তো প্ল্যাটফর্ম যেটাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই বিষয়ে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন মোশাররফ করিম, এবং কিছুদিন আগে সাকিব ভাইও বলেছেন যে আসলে আমরা অভিনেতা, আমাদের যে মাধ্যমে আপনি রাখবেন আমরা সেখানেই অভিনয়টাই করব। যখন কোনো একটি গল্প আসে আপনার কাছে, তখন আপনি কিভাবে দেখেন বা নির্বাচন করবেন? একটা ক্রাইটেরিয়া থাকে তো সবারই, তো সেই ব্যাপারটা আপনাকে কিভাবে ভাবায়? আমি আসলে গল্পটা আগে গল্পের মতো করে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে আমি আমার স্ক্রিপ্ট পড়ার অনুভূতি, একটা হচ্ছে ডিরেক্টরস ব্রিফ। আগে আমি গল্পটা দেখি, গল্পটা দেখার পর আমার যদি ভালো লাগে, মানে গল্পের ক্রাইসিস বা গল্পের মোমেন্টস বা গল্পের হয় কি, দিন শেষে পুরোটাই একটা কমার্শিয়াল স্পেস, বাট একই সাথে আমাকে আর্টটাও এনশিওর করতে হয়, যেহেতু আমি আর্টিস্ট এবং আমি ওই দায়বদ্ধতাটা নিয়ে কাজ করতে চাই। তো যখন মনে হয় যে না এখানে নতুন কিছু আছে, কিংবা এই ব্যাপারটা রেগুলারই হয়, এই ব্যাপারটা এভাবে বলা হয়নি এবং এই জায়গাটা আমার সাথে যায় বা আমি এই ধরনের চরিত্র করতে চাই, ওইভাবেই তো করা হয়। আর সামনের দিনগুলোতে কি চিন্তা আছে? সামনের দিনগুলোতে অভিনয় করতে চাই, রেগুলার অভিনয় করতে চাই, ওটিটি তো করছি, সিনেমাও করছি, টেলিভিশন স্ক্রিনেও থাকার চিন্তা ভাবনা বা কাজ শুরু হয়ে যাচ্ছে। তবে আমার স্বপ্ন একটু বড়, অনেক বড়, মানে কিরকম সেটা? লেটস মেক সামথিং বিগ, লাইক রিয়েল বিগ, যে ব্যাপারটা আসলে আলাদাভাবে আমাকে না বা আমার প্রজেক্টটাকে না, আমার দেশটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করবে। এই জায়গায় পৌঁছানোর বা কাজ করে আমার ইন্ডাস্ট্রিকে যদি ওই জায়গাটায় নিয়ে যাওয়া যায়, এমন কিছু আসলে। মানে একা আসলে সামনে এগিয়ে তো লাভ নেই, পুরো ইন্ডাস্ট্রিকে সাথে করে নিয়ে যেতে হবে। একা এগোনোও যায় না, আপনি আসলে একা আর যাই করেন, আপনি মাইম করতে পারেন, কিন্তু আপনি যখনই সিনেমা করছেন, নাটক করছেন বা ওটিটি করছেন, ইটস এ টিম ওয়ার্ক, সামগ্রিক একটা বিষয় হয় না আসলে। অনেক অনেক শুভকামনা রইল আপনার সকল কাজের জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে এনটিভির সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা বিশ্বাস করি আপনারা সিনেমার সাথে থাকবেন, আমরা শিল্প সাহিত্যের সাথে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।